2 মাসের মধ্যে পুরোপুরি চালু হবে ট্রেজারি বন্ডের সেকেন্ডারি মার্কেট। ডিএসসির মাধ্যমে বেচাকেনা করতে পারবেন প্রাইমারি ডিলাররা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। সীমিত আয়ের মানুষের জন্য বড় অস্বস্তির জায়গা কাঁচা বাজার। দাম বৃদ্ধির দৌড়ে আছে সব পণ্য। ভোজ্য তেল, চিনি, পেঁয়াজের দর আগে থেকেই চড়ামূল্যে অবস্থান করছে। এর সাথে চলতি সপ্তাহে আদা, রসুন আর সবজির দামের ঊর্ধ্বগতি যোগ হয়েছে, তাতে নাকাল ক্রেতারা। মাছের দোকানেও অস্বস্তি বাড়ছে। মুরগির মাংসের দর আরেক দফা বেড়েছে। সীমিত আয়ের মানুষের সিংহভাগ আয় চলে যাচ্ছে খাদ্যপণ্যের খরচ মেটাতে। একযোগে বেড়েছে সব পণ্যের দাম। অস্থিরতা বাড়ছে মাছের দোকানে। সব ধরনের মাছের দাম কেজিতে 100 থেকে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন, ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় প্রভাব পড়েছে। পূজার ছুটি থাকায় ভারত থেকে আসছে না মাছ। নর্মাল চিংড়ি যেগুলো, এগুলো 400-450 করে নিই, আজকে 600 টাকা। তারপরে গলদা চিংড়ি নর্মালগুলো আপনার 500-550 টাকা, 600 টাকা ছোটো ছোটো সাইজের। আজকে সেগুলো 800, 900, 1000 এই দাম। আরও মাল কম, মানে আমরা দেখেন না দোকান খালি, মাল পাই নেই, দাম বেশি, তারপরও মাল নাই। ওভারক দেওয়ার কারণে মাল একবারে কম। পাবদা মাছ বেশি 500 টাকা কেজি, এরপর বোয়াল মাছ বেশি 600 টাকা কেজি, দেশি আর মাছ বেশি 800 টাকা কেজি। কমেনি পেঁয়াজের দাম। ভারতীয় জাতের সরবরাহ না থাকায় প্রতিদিনই বাড়ছে দেশি জাতের দাম। 1 কেজি দেশি পেঁয়াজের জন্য গুনতে হবে 80 টাকা। কেজিতে 20 টাকা বেড়ে 1 কেজি আদার জন্য দিতে হবে 120 টাকা। পূজার কারণে ইন্ডিয়ান পেঁয়াজটা বন্ধ ছিল, সেই জন্য আমাদের দেশি পেঁয়াজ কেজি প্রতি 15 টাকা বাড়ছে। স্বস্তি নেই ভোজ্য তেল আর চিনির বাজারে। পর্যাপ্ত সরবরাহ নেই চিনির। খোলা চিনি 80 টাকা, আর প্যাকেটজাত 1 কেজি চিনির জন্য দিতে হবে 85 টাকা। আর 1 লিটার সয়াবিন তেল মিলছে 158 টাকায়। তেলের মনে করেন প্রতি কেজিতে 5 টাকা বেশি, 1 কেজির দাম 55 টাকা, 58 টাকা। চিনির কথা তো বলাই যায় না। চিনি আপনার গিয়ে হইলো আমরা 65 কিনছি, সেখানে এখন 85। গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কমছে। অন্যদিকে আগাম শীতকালীন সবজির দেখা মিলছে কম। কাঁচামরিচের দাম খানিকটা কমলেও 1 কেজির জন্য গুনতে হবে 160 টাকা। বিক্রেতারা বলছেন, চলতি সপ্তাহে বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে 10 টাকার বেশি। শসা, পটল, চিচিঙ্গা, বেগুন, করলা, বরবটি 10 থেকে 20 টাকা কেজিতে পারছে। প্রত্যেকটা সবজি দেখা যায় গত সপ্তাহে যা ছিল তার চেয়ে 10 টাকা, মিনিমাম 10 টাকা, 12 টাকা, 15 টাকা এরকম কিন্তু বাড়তি। আয় কিন্তু বাড়েনি, কিন্তু তার খরচ কিন্তু লিমিট বেড়েই চলেছে কন্টিনিউ। খরচ বাড়ে গেছে, জি। তাইলে আমাদের একটু এইভাবে চলতে হয় আর কি, একটু কষ্টের মধ্যে চলতে হয় আর কি। 3 দিনের ব্যবধানে ব্রয়লার আর লেয়ার মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে সর্বোচ্চ 40 টাকা। প্রতি কেজি ব্রয়লার 190 আর লেয়ারের জন্য গুনতে হবে 250 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দ্রব্যমূল্যের জাঁতাকলে পিষ্ট নিম্ন আয়ের মানুষের যেন নাভিশ্বাস ওঠার জোগাড়। চট্টগ্রামের বাজারে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। কোনো কারণ ছাড়া অস্থির বাজার। স্বাদ এবং সাধ্যের সমন্বয় ঘটাতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। প্রশাসনের তদারকি এবং নিয়ন্ত্রণ না থাকায় ক্ষুব্ধ তারা। বেশ কিছুদিন ধরেই লাগামহীন ঘোড়ার মতো ছুটছে দ্রব্যমূল্য। বাজারে গেলেই উত্তাপ টের পাচ্ছেন ক্রেতারা। গরিবের খাবার খ্যাত রুটি, ডাল আর আলুও এখন নিম্নবিত্তের নাগালের বাইরে। 25 টাকার আটা, 35 টাকা, 70 টাকার মসুর ডাল, 90 আর 60 টাকার চিনির দাম পৌঁছেছে 80 টাকায়। মসুর ডালটা আপনার যেটা 70 টাকা ছিল আগে, এরপর আমরা 85 হয়েছে, এখন 90 টাকা। মধ্যে আপনার বস্তা আপনার গত সপ্তাহে ছিল 2000 টাকা, এই সপ্তাহে হয়ে গেছে আপনার 2100 টাকা। মানে আজকে বৃহস্পতিবার, শুক্র শনিবার বন্ধ থাকবে, রোববার আবার কি হয় এটা আমরা জানবো না। এগুলো ভাই উপর থেকে হইতেছে ভাই, ওটা এগুলো একটা সিন্ডিকেটের ব্যবসা। ভোজ্য তেলের বাজার অস্থির আগে থেকেই। খোলা পাম অয়েল প্রতি লিটার 135, সুপার 145, সয়াবিন গিয়ে ঠেকেছে 150 টাকায়। সাথে পেঁয়াজের ঝাঁজ তো রয়েছেই। দাম শুনেই আটকে উঠছেন নিম্ন আয়ের মানুষ। পারছেন না আয় ব্যয়ের সমন্বয় করতে। বাজার টাকা দেয় 350 টাকা, মানে বাজার আসলে মানে মাথাটা অনেক গরম হয়ে যায়। সারাদিন কাজ করে পাই 200 টাকা, তো আমরা 1 কেজি আটা কিনবো, 1 কেজি চাল কিনবো, 1 কেজি মাছ কিনবো। ক্রয় করার সময় তখন দেখি যে আমাদের আয়ের চেয়ে আমাদের বেটারও প্রচুর পরিমাণে বেড়ে গেছে। সবজির বাজারের চিত্রও একই। ফুলকপি, শিম, টমেটো কিনতে হলে পকেটে থাকতে হবে 100 টাকার নোট।
পর্যাপ্ত সরবরাহের পরও অদ্ভুত সব অজুহাতে বাড়তেই আছে দাম। ফুল 110 টাকা 100 টাকা কেজি, সিম 120 টাকা কেজি, মূলা 60 টাকা কেজি। আজকে কিনছি 250 টাকা কেজি পড়ছে, প্রায় আমাদের 115 টাকা কিনা পড়ছে। যেগুলো নতুন আসছে এগুলোর দাম, যেগুলো চলে যাচ্ছে এগুলোর দাম, এই কারণে গিয়ে জনসাধারণের এখন কেনার ক্ষমতার বাইরে। মাছ মাংসের দামও ঊর্ধ্বমুখী। ফার্মের মুরগি 120 টাকা থেকে 170, আর সাগরের সব মাছের দাম বেড়েছে 50 থেকে 80 টাকা করে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস.এম. নাজির হোসেন। জনাব নাজির, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে বাজারের অবস্থা, কোনো পণ্য নেই যেটার দাম বাড়ে নেই, এরকম একটি প্রেক্ষাপটে নিয়ন্ত্রণ কিভাবে হবে সেটি নিয়ে বিতর্ক আছে, কিন্তু এরকম বাস্তবতায় ভোক্তা অধিকার আসলে কিভাবে নিশ্চিত হবে, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনার প্রতিবেদনে যে বিষয়টি তুলে আসছে, এবং আজকে দীর্ঘদিন ধরে আমাদের নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম কিন্তু ঊর্ধ্বমুখী, বিশেষ করে চালের বাজারটা অনেক দিন ধরে ঊর্ধ্বমুখী। তো এই যে ঊর্ধ্বমুখী বাজারে আসলে ভোক্তারা, মানে অনেক সীমিত আয়ের যারা ভোক্তা, তাদের জন্য জীবন জীবিকা নির্বাহ করা খুব একটা কঠিন হয়ে পড়েছে। আপনি জানেন যে আমরা লকডাউন বা করোনা থেকে সবেমাত্র স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছি, অনেকেই চাকরি বাকরি হারিয়েছে, অনেকের ইনকাম কমে গেছে। এই অবস্থায় নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি, এটা আসলে মরার পর খাড়ার গা। আর শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মধ্যে খাদ্যপণ্য নয়, এর বাইরেও সাবান, টুথপেস্ট, আমাদের টয়লেট টিস্যু থেকে আরম্ভ করে মানে সব জাতীয় পণ্যের কিন্তু লাগামহীন ঊর্ধ্বগতি। এই যে ঊর্ধ্বগতি, এখানে আসলে কিন্তু ভোক্তারা হয়ে পড়ছে অসহায়। ভোক্তা অধিকারের কথা আপনি কিভাবে বলবেন? যদি রেসপন্সিভ আমাদের মানে শাসন ব্যবস্থা না হয়, তাহলে আমরা দীর্ঘদিন ধরে বাজার তদারকির কথা বলছি। সেই ব্যবস্থাতে সরকার যদিও বলছে যে ওনাদের বাজার তদারকি অব্যাহত আছে, কিন্তু সেটার যে মানে দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা কিন্তু দেখি নাই। আপনি গতকালকে সরকার পেঁয়াজ এবং চিনিতে শুল্ক কমিয়েছে, এর আগে বুঝিয়ে তুলে কিন্তু অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কমিয়েছে, চালের বেলায় চালের শুল্ক কমিয়েছে, কিন্তু ভোক্তা পর্যায়ে তার কোনো ধরনের সুফল কিন্তু আমরা পাই নাই। তো না পাওয়ার ক্ষেত্রে আমরা যেটা মনে করি, এখানে আসলে সরকার ব্যবসায়ীদের দাবিগুলি মেনে নিচ্ছেন, আর এই দাবির সাথে আমরাও কিন্তু একমত যে আসলে শুল্ক কমালে ওই পণ্যের কস্টিং প্রাইসটা কমবে। কিন্তু দাম কমানোর পরে এখানে আসলে দামটা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা কিন্তু আসলে দেখা দরকার। আমরা মনে করি ওই জায়গাতে সরকারের তদারকির অভাব রয়েছে, যার কারণে এই সরকার যে শুল্ক কমানোর পরে ভোক্তা পর্যায়ে সে ধরনের সুফল কিন্তু আমরা পাচ্ছি না। আপনি জানেন যে এর আগেও কিন্তু চিনির দাম নির্ধারণ করে দিয়েছিলেন, ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিয়েছিলেন সরকার, কিন্তু সেই নির্ধারিত দামে কিন্তু আমরা মানে চিনিও পাই নাই, অথবা মানে ভোজ্য তেল পাওয়া যায় না। একটি বাস্তবতা। এর আগে আমি একটু আপনাকে এখানে একটু প্রশ্ন যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে এর আগেও তো সরকার একাধিক পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছিল, সেটি কেউ মানেনি। আবার সরকারের পক্ষ থেকে একটি ব্যাখ্যাও দেওয়া হয় যে মুক্তবাজার অর্থনীতির যেহেতু জায়গা, প্রতিযোগিতার বাজার, এখানে ব্যবসায়ীদের উপর আসলে বা দামের উপরে সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ নেই। এই ব্যাখ্যা কি যথেষ্ট? না, এটা আসলে ধরেন, এটা আমরা মনে করি যে এটা মানে একটা দায় চাপানোর একটা অপচেষ্টা হিসেবে মনে করি। কারণ হলো যে মুক্তবাজার অর্থনীতির নামে যেভাবে ব্যবসায়ীরা বলছেন যে ডিমান্ড সাপ্লাই এর কারণে দামটা নির্ধারিত হবে, আমরা প্রতিনিয়ত দেখছি যে ডিমান্ড সাপ্লাই তো মানে ঠিকই আছে, স্টক ঠিকই আছে, কিন্তু প্রবলেম হচ্ছে সাপ্লাইটা আমাদের এক শ্রেণীর ব্যবসায়ী নিয়ন্ত্রণ করেন। এই যে সাপ্লাইটা নিয়ন্ত্রণ করলে কিন্তু ডিমান্ড সাপ্লাইটা স্বাভাবিক গতিতে চলছে না। তো এখানে তো আসলে যদি আপনি মুক্তবাজার অর্থনীতির কথা বলেন, তাহলে এই প্রক্রিয়াটাকে স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে। যেমন ধরেন আপনি চালের বাজার দেখেন, সরকারি পর্যায়ে চাল আমদানি হয়েছে, বেসরকারি পর্যায়ে চাল আমদানি হয়েছে, এই চালগুলি বাজারে তো আসে নাই, এটা কোনো এক জায়গায় স্টক হয়ে পড়ে আছে, যার কারণে এটার দাম কিন্তু মানে ঠিক হয় না। ঠিক একইভাবে পেঁয়াজের বেলায় আমরা যেটা দেখলাম যে সরকারের কৃষি মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় যে হিসাবটা দিয়েছেন, এখানে দেখা যাচ্ছে 5 লক্ষের অধিক কিন্তু আমাদের দেশীয় পেঁয়াজ মজুদ আছে। তো 5 লক্ষ যদি দেশীয় পেঁয়াজ মজুদ থাকে, তাহলে এই যে এখন যে সংকটটা আমরা ফেস করছি, এখানে সরকার থেকে বলা হয়েছে 20% আমাদের আমদানি করতে হয়। তো 20% আমদানি করে 80% বিষয়টাকে তারা কিভাবে প্রভাবিত করে? তো তার মানেটাই হলো যে এখানে একটা
মানে সূক্ষ্ম কারসাজি আছে এবং এখানে সাপ্লাইটা তারা নিয়ন্ত্রণ করছে। সেই জন্য এরকম একটি বাস্তবতায় তাহলে আর কি করতে পারে সরকার? কারণ IMF এর প্রতিবেদনও সেদিন বলছে যে নিত্যপণ্যের দাম বিভিন্ন দেশে বাড়ছে এবং সেখানে মূল্যস্ফীতি বাড়ছে, এবং এরকম একটি বাস্তবতায় তাহলে কি ব্যবসায়ীদের এথিক্যাল গ্রাউন্ড নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, তাদের নীতি নৈতিকতা ঠিক করতে হবে। এটি কিভাবে ঠিক করা সম্ভব? শুধু আইন প্রয়োগ করে তো নিশ্চয়ই এটা ঠিক করা সম্ভব না। নীতি নৈতিকতার ক্ষেত্রে মানে এটা তো ঘাটতি আছেই। আমরা যেটা দেখি যে ধরুন আপনি এই যে পেঁয়াজের বিষয়টা উদাহরণ আবার বলি, সেটা হলো যে যখন ভারতে আমাদের বৃষ্টি হলো, তারপরে যখন সাপ্লাই 2-1 দিন বিঘ্ন ঘটবে, তখন কিন্তু বোমরা বা আমাদের স্থলবন্দর যেগুলি আছে এগুলি দিয়ে যখনই একটু দাম বাড়লো, সঙ্গে সঙ্গে টেকনাফের বাজারে কিন্তু দাম বেড়ে গেল। আর ধরেন আপনি ভোজ্য তেলের দাম বাড়ছে ইন্টারন্যাশনাল মার্কেটে, সেই ভোজ্য তেল বা চিনি আমাদের বাংলাদেশে পৌঁছতে আরো 2 থেকে 3 মাস লাগবে। কিন্তু এই যে একটুখানি দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দেশেই দাম মানে বেড়ে গেল। আবার ইন্টারন্যাশনাল মার্কেটে যখন দাম কমে কিন্তু আমাদের এখানে কমে না। যেমন ধরুন চালের বাজার কিন্তু মানে পৃথিবীর সব দেশে কিন্তু দাম কমে গেছে, বাংলাদেশে কিন্তু দাম কমে না। শুল্ক কমানোর পরে তাদেরকে অনেক সুবিধা দেওয়ার পরও কমে নাই। তো তার মানে হলো যে এখানে ব্যবসায়ীদের ইথিক্সের কথা আপনি যেটা বলছেন, মানে সেখানে তো প্রচন্ড রকম ঘাটতি আছে। আমরা যেটা মনে করি আসলে আমাদের এখানে সরকার তো অবশ্যই ব্যবস্থা নেবে, তার বাইরে ব্যবসায়ী ট্রেড বডি সংগঠন যেগুলি আছে, FBCCI চেম্বার, তাদেরও কিন্তু আসলে এখানে এগিয়ে বড় ভূমিকা রাখার জায়গা রয়েছে। জনাব নাজির হোসেন, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো রাজবাড়ীতেও চলছে 22 দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান। ইলিশ রক্ষা বাস্তবায়নে অভিযানে থাকছে আলাদা ভ্রাম্যমাণ টিম। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও জেলেদের অভিযোগ, এই অলস সময়ে দৈনন্দিন ব্যয় মেটাতে তাদের সহায়তা প্রয়োজন, কিন্তু সবার কপালে তা জোটে না। পদ্মা তীরবর্তী জনপদ হওয়ায় মাছ শিকারী পেশা রাজবাড়ীর অনেক মানুষের। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞার মধ্যেও অনেকেই নদীতে নামছেন। অতীতে এই অপরাধে আটক হয়েছেন শত শত জেলে, জরিমানাও গুনতে হয় তাদের। জেলেরা বলছেন সময় মতো খাদ্য সহায়তা পেলে তাদের এমন দুরবস্থা হতো না। ধরা পড়া হয়, দৌড়াদৌড়ি করি, একটু নামি না নামি তো পারিনি। আমরা নৌকো টাকা সবই ডাঙায় উঠেছি। আমরা যদি না পাইতে আমরা খাবো কি? অপেক্ষার এই সময়টা অলস কাটে নদী তীরবর্তী অনেক মৎস্যজীবীর। এই 22 দিন কিছু পাইনি। আমার 5-6 জন খানালা, আমার কোন জমি জমা নাই, জমি জমা সব গাঙের ভিতর। নদীর কিনারে বাড়ি, আমরা মাছ ধরেই খাই। চাল পেতেছি না, ডাল পেতেছি না, আমাকে জাল দড়ি বন্ধ, জাল পুরা হালা দেবে, জাল কি করে পাবো আমরা? এই কদিন কি করে বাঁচবো? জেলায় প্রায় 9000 জেলে থাকলেও কার্ডধারী 4700। তাদের কাছে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস ইউএনওর। জেলেদের যে সচেতনতা তৈরি করা হয়েছে, তারপরে জেলেরা নিজ উদ্যোগেই তারা আর নদীতে যাবেন না। তারপরও তাদের যে সহায়তা VGF সেটি দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে এটি শুরু হবে। পরশুদিন আমাদের মিজামপুরে দেওয়া হবে, তার পরের দিন চন্দনীতে দেওয়া হবে। মানে এই সপ্তাহের মধ্যেই তাদের যে সহযোগিতা এটি আমরা তাদের কাছে পৌঁছে দেব। ইলিশ শিকারের নিষেধাজ্ঞায় বিপাকে পেশাগত বড়শি মৎস্য শিকারীরাও। বড়শিতে মাছ ধরেই চলে তাদের সংসার, কিন্তু নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকায় ভালো নেই তালিকার বাইরের এই জনগোষ্ঠী। জোহরা সেতু, যমুনা নিউজ। বিলুপ্তির পথে পাবনার ঝিনুক থেকে চুন তৈরির শিল্প। ঐতিহ্যবাহী এই শিল্পে একসময় জড়িত ছিল 5 শতাধিক পরিবার। সংকটাপন্ন এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক উদ্যোক্তা। এখনও কোনোভাবে টিকে আছে মাত্র 8টি পরিবার। ঘুরে দাঁড়াতে তাদের দরকার সরকারি সহায়তা। স্থানীয় প্রশাসন এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা ভাবছে। কারিগরদের অভিযোগ, অনেক সময় চুন উৎপাদনের খরচই তুলতে পারেন না তারা। পাবনার চাটমোহরে চলনবিল, বড়াল, গুমানি, হুড়াসাগর সহ নানা খালবিল রয়েছে। যুগ যুগ ধরে এই এলাকায় ঝিনুক থেকে পান খাওয়ার চুন উৎপাদন হচ্ছে। চূর্ণকার বলে পরিচিত এই সম্প্রদায়ের এখন আর সুদিন নেই। কিছু কিছু লোক আছে তারা এই ব্যবসা করে না, যাতে এই ব্যবসা করে পেটের ভাত জোটে না, বউ বেটাকে আমরা খোরাক দিতে পারি না। কোনো রকম আমরা মনে করেন যে জীবত খাটনি, খুব কষ্ট খাটনি করি আমরা চলাফেরা করি। সোনার কাজ করে আমরা একই পাড়া 7-8 ঘর রয়েছি, ওই সব একই সোনার কাজই করি। প্রতিমন ঝিনুক কিনতে লাগে 400 টাকা। এসব ঝিনুক পরিষ্কার করে চুন তৈরি করতে হয়। আগের তুলনায় জ্বালানি খরচ বেড়েছে, কিন্তু চুনের দাম বাড়েনি। উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কারিগররা। একদিন 1 রাত লাগে, ওইটা তোলা লাগে, তারপর পাউডার হয়, তারপরে বানানো লাগে। আমার
চুন থাকতে 1 ঘন্টা সময় লাগে, আমার স্বামীর কাজে আমরা সাহায্য করি। সে চুনটা পুরা লেবারে মনে করেন যে 800 টাকা 700 টাকা মন বিক্রি হয়। সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান এগিয়ে না আসার কারণে আজকে আমাদের এই চুন শিল্পটা বিলুপ্তির পথেই চলে গেছে। বর্তমানে এখন 7-8 ঘর রয়েছে মাত্র হচ্ছে এই পেশার সাথে জড়িত মানুষ। চূর্ণকারদের অভিযোগ, সরকারি সহযোগিতার অভাবে এই শিল্প অনেকটাই বিলুপ্তির পথে। প্রয়োজনীয় প্রণোদনা দিলে ঘুরে দাঁড়াতে পারবেন কারিগররা। উপজেলা প্রশাসন অচিরেই এই বিষয়ে উদ্যোগী হচ্ছেন। চাটমোহরে যারা চুন তৈরি করে সেই চূর্ণকারদের কর্মসংস্থান ব্যবস্থা করার জন্য আমাদের উপজেলা পরিষদ থেকে আমাদের এবার একটা কর্মসূচি নেওয়ার আমাদের চিন্তাভাবনা আছে। আমরা সেই লক্ষ্যে বর্তমানে আমরা কাজ করে যাচ্ছি। সম্মিলিত প্রচেষ্টায় পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী ফিরে পাক অর্থনৈতিক সচ্ছলতা, এমন প্রত্যাশা জনপ্রতিনিধিদের। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ। আগামী 2 মাসের মধ্যে ট্রেজারি বন্ডের সেকেন্ডারি বাজার পুরোপুরি চালু হবে। ডিএসির মাধ্যমে প্রাইমারি ডিলাররা বন্ড বেচাকেনা করতে পারবেন, আর সিএসিতে বিও অ্যাকাউন্টধারী সহ সব শ্রেণীর বিনিয়োগকারীরা ট্রেজারি বন্ডে বিনিয়োগের সুযোগ পাবেন। প্রধান শেয়ার বাজার ডিএসিতে 16 বছর পর গতকাল ট্রেজারি বন্ডের লেনদেন হয়েছে। এর আগে 2005 সালে ট্রেজারি বন্ডের সেকেন্ডারি বাজারের কার্যক্রম উদ্বোধনের দিনে একটি লেনদেন হয়েছিল। এরপর 5 থেকে 20 বছর মেয়াদী 222টি বন্ড তালিকাভুক্ত হলেও কখনোই এই বাজারে এসব বন্ডের লেনদেন হয়নি। তবে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় ট্রেজারি বন্ডের সেকেন্ডারি লেনদেন চালু ছিল। দেশের বিনিয়োগকারীদের ফিক্সড ইনকাম খাতে বিনিয়োগের সুযোগ করে দিতে 7 বছর ধরে ট্রেজারি বন্ড বাজারে কার্যক্রম চালুর চেষ্টা করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সাপ্তাহিক মুদ্রা বাজারের খবর জানাতে চাই। সপ্তাহ জুড়ে অপরিবর্তিত ছিল মার্কিন ডলারের দাম, পরিবর্তন এসেছে ব্রিটিশ পাউন্ডের দরে। এনসিসি ব্যাংকের তথ্য বলছে বৃহস্পতিবার সর্বোচ্চ 119 টাকা 15 পয়সায় লেনদেন হয় মুদ্রাটি, সর্বনিম্ন 118 টাকা 53 পয়সা ছিল বুধবার। 100 টাকা থেকে 101 টাকা 37 পয়সায় উঠেছে ইউরোর বাজার, এটি এর আশেপাশে ওঠানামা করেছে। কিছুটা বেড়েছে অস্ট্রেলিয়ান ডলারের দর, সর্বোচ্চ 64 টাকা 32 পয়সায় বিক্রি হয়েছে বৃহস্পতিবার। 20 টাকা 50 পয়সা থেকে 65 পয়সার মধ্যে হাতবদল হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিত। কিছুটা বেড়েছে সিঙ্গাপুর ডলারের দাম, বৃহস্পতিবার সর্বোচ্চ 64 টাকা 76 পয়সায় বেচাকেনা হয় মুদ্রাটি। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, লেনদেন হয়েছে 22 টাকা 85 পয়সা, এটিই সর্বোচ্চ। ওঠানামা ছিল কানাডিয়ান ডলারের দামে, আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে 1 টাকা 14 পয়সা। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।